গ্রুপ অফ দর্শক তাদের মনে হতে পারে আমি 2-2.5 ঘন্টা মজা করতে সিনেমা দেখতে যাই, যেটা খুব কঠিন দুর্বোধ্য আঁতেল ছবি, আমি আর দেখবো না। না একটা ভুলও তো ভুল। ও আচ্ছা, ও এই ভুলটা করেছে বলে তুমি এখন এত এইসব কথা বলছো। তুমি যদি এই ভুলটা করতো তখন কি হতো? একটা ভুল কি ক্ষমা করা যায় না? জাতীয় পুরস্কারের থেকে তো বড় সম্মান বা পুরস্কার এই মুহূর্তে ভারতবর্ষে কিছু নেই। প্রাথমিকভাবে আমি অর্জুনকে না করে দিয়েছিলাম ছবিটা। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সময় আমাদের অনেক কিছু শেখায়। আবির চট্টোপাধ্যায় জানে তার বাড়ির ডিপ ফ্রিজে কি থাকে? আই ডোন্ট লাইক বায়োপিক। তুমি করতে চাও না? আমার বায়োপিক ভালো লাগে না। একটু মুড়ি মশলা হবে, হ্যাঁ, একটু ট্রোলিং হবে, একটু গরম গরম আলোচনা হবে, এমন অনেক ইনফরমেশন আছে যেটা সকলে না জানলেও চলতো। দরকার নেই অত কিছু জানা। যা দায়িত্ব আছে সেটাই ঠিক করে পালন করতে পারি না মাঝে মধ্যে মনে হয় আমার। এর বাইরে অত দায়িত্বর ভার আমি নিতে পারবো না, থ্যাংক ইউ, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি পারবোই না, আমার ইচ্ছেও নেই, আমি পারবো না, আমার সেই যোগ্যতাও নেই। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। শহরে এখন একটু শীত শীত ভাব, আর এই শীত নিয়ে বাঙালিদের একটা অন্যরকম রোম্যান্টিসিজম আছে। এই শীত কাতুরে বাঙালির কাছে শীতকালে ভালো সিনেমা আসা মানে অনেকটাই ধরুন শীত দুপুরে ছাদে মাদুর পেতে বসে কমলা লেবু খাওয়া আর গল্পের বই পড়া। এর যে আরামটা থাকে, সেই আরামটা শীতকালে একটা ভালো সিনেমা যদি মুক্তি পায়, যদি থিয়েটারে আসে, নাথিং লাইক ইট। ঠিক এরকমই ফিল খুব কম সিনেমা থেকে পাওয়া যায়। যে সিনেমাগুলোর মধ্যে একটা আবেগ থাকে, যেই সিনেমাগুলোর মধ্যে একটা উষ্ণতা থাকে, যতই নাম হোক না কেন ডিপ ফ্রিজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই ছবির অন্যতম মুখ আবির চট্টোপাধ্যায়। স্বাগত জানাবো আবির দা। থ্যাংক ইউ রুবেলা। জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা ছবি, সেই ছবি নিয়ে প্রচুর হই হই ইতিমধ্যেই হয়েছে। সেই ছবি 21শে নভেম্বর মুক্তি পাচ্ছে। সেই ছবির নাম ডিপ ফ্রিজ, কিন্তু আমরা যখন ট্রেলার দেখলাম আবেগে ভরপুর একটা অন্যরকম ওয়ার্মথ আছে এই ছবিতে। এই ছবি থেকে এবার দর্শকরা কি পাবে? তুমি প্রথমেই যে কথাটা বললে যে শীতের দুপুরে ছাদে বা বারান্দায় একটু রোদ্দুরে পিঠ দিয়ে গল্পের বই পড়া বা কমলা লেবু খাওয়া, এগুলো তো আমাদের জীবন থেকে অনেকটাই হারিয়ে গেছে দুর্ভাগ্যবশত। যদি সেটার সাবস্টিটিউট হিসেবে ডিপ ফ্রিজের ছবি দেখে সেই আরামটা হয় দর্শকের, তাহলে আমরা খুব খুশি হব। আর তুমি যেহেতু জাতীয় পুরস্কারের কথা বললে, জাতীয় পুরস্কারের থেকে তো বড় সম্মান বা পুরস্কার এই মুহূর্তে ভারতবর্ষে কিছু নেই। তো আমরা যখন খবরটা পেয়েছিলাম আমরা খুবই খুশি হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম, দায়িত্বটাও বেড়ে যায়। কারণ এই ছবিটা দিয়ে এবার তো যারা খোঁজ খবর রাখেন সিনেমার বা যারা সিরিয়াস দর্শক, তারা এই ছবিটা দেখে বলবেন ও আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে, তাহলে এই ধরনের ছবি এখন হচ্ছে, বা এই ধরনের ট্রিটমেন্ট, ক্যামেরা, এডিটের কাজ বা পারফরমেন্স। তো সেক্ষেত্রে দায়িত্বটা বেড়ে যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা চিন্তা, ঠিক বলবো না, আরও কয়েকটা বিষয় মাথায় আসে। এক হচ্ছে, দেখো ডিপ ফ্রিজের গল্পটা যে খুব নতুন কিছু তো আমি বলবো না। এই ধরনের গল্প বা এই ধরনের সম্পর্কের জটিলতা দুটি মানুষের মধ্যে বা তিনটি মানুষের মধ্যে, একটা সময় যারা খুবই একটা ভালোবাসার সম্পর্কে ছিল, বিবাহের সম্পর্কে ছিল, এখন আর নেই, এরকম গল্প আগেও হয়েছে। এবং আমাদের তাবড়ো তাবড়ো পরিচালক, পূর্বসূরীরা, অভিনেতা অভিনেত্রী, তারা এরকম দারুণ দারুণ কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। তো সেটাও মাথায় থাকে যে আমরা কি আদৌ আলাদা কেন, কোন জায়গায় আলাদা? আলাদা যে খুব আলাদা আমি তো বলছি না, কিন্তু আমাদের সেই স্ট্যান্ডার্ডটাও মেনটেন করতে হবে। মানে আমরা এইসব ছবি দেখে মুগ্ধ হয়েছি, বড় হয়েছি, হঠাৎ নিজেরা পাকামো করে একটা খুব বাজে তা নয়। তবে সেটা কোথাও গিয়ে সেই শিলমোহরটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে। অন্য চিন্তার বিষয় হচ্ছে, যেটা আমি সব ইন্টারভিউতেই বলছি, যে মুহূর্তে অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালের কথা ওঠে, একটা মানে গ্রুপ অফ দর্শক তাদের মনে হতে পারে যেটা খুব কঠিন দুর্বোধ্য আঁতেল ছবি, আমি আর দেখবো না। আমার জীবনে এমনিতে, যেটা আমরা বলে থাকি যে আমার জীবনে এমনিতে অনেক স্ট্রেস, আমি 2-2.5 ঘন্টা মজা করতে সিনেমা দেখতে যাই, আমি এইসব দেখবো না, গম্ভীর ছবি কি, অন্ধকারে দুটো লোক কি, এইসব বলতে পারে। তো আমার শুধু এটুকুই বলার আছে যে এটা খুব দুর্বোধ্য কিছু নয়। এই ছবিটা একটা বিশেষ ঘটনা, একটা প্রেক্ষিত, সেটাই বিভিন্ন মানুষ কিভাবে নিজেদের রিয়্যাক্ট করছেন, তাদের জীবনটা একভাবে চলছিল, অন্য কিভাবে হলো, যেরকম খুব নতুনও নয়, আবার খুব দুর্বোধ্য কিছু নয়। এবং দেখো, বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন রকম পারপাস আছে। কিছু ছবি সত্যি এরকম হয় যে ছবি আমরা যতক্ষণ দেখি আর কিচ্ছু তখন মাথায় থাকে না, জীবনের যাবতীয় দুঃখ, দুর্দশা, স্ট্রেস সব ভুলে গিয়ে হই হই করতে থাকি আমরা। আবার কিছু ছবি হয় যেগুলো প্রশ্ন তোলে, কিছু ছবি হয় যেটা সেই ছবিগুলো থেকে যায় তোমার সাথে, কোথাও গিয়ে ভাবনা তৈরি হয়, কোথাও গিয়ে একটা মত তৈরি হয়, বিভিন্ন রকম মত তৈরি হতে পারে। যে ছবিটা দেখলে তোমার হয়তো দেখে মনে হলো এটা যেটা হয়েছে এটা খুব ভুল হয়েছে, আমি বললাম না কেন ভুল হয়েছে, এটাতে পার্সপেক্টিভ আলাদা। তো সেই দিক থেকে ডিপ ফ্রিজ আমি বলবো যে বিভিন্ন মত তৈরি হবে, আমি সেটা জানি। অর্জুন আমাদের খুবই দুশ্চিন্তাগ্রস্ত একজন পরিচালক,
তো আমি ওকে বলেছি তুমি কিন্তু ওটা এই ঘাবড়ে ছবিটা যেও না। দেখার পর নিশ্চয়ই দর্শক দুশ্চিন্তা নিয়ে বেরোবে না 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 দুশ্চিন্তা, ইট এন্ডস ইন এ ভেরি পজিটিভ নোট, Okay. এটুকু আমি বলতে পারি। কিন্তু মতান্তর তৈরি হবে। আমি দেখো তোমার সঙ্গে আমার যেহেতু আগে থেকে পরিচয়, আমি জানি তোমাকে এটা আমি ওই যে বলবো গল্প না বলে দিয়েও এটা বলতে পারি। ধরো আমাদের ট্রেলারে একটা লাইন আছে যে একটা ভুলকে ক্ষমা করা যায় না, একদম এটা নিয়েই প্রশ্ন উঠবে এবং সেটা ওঠা খুব স্বাভাবিক। তোমার মনে হতেই পারে যে হ্যাঁ একটা ভুল মাফ করে দেওয়া যায়, আমার মনে হতে পারে না না একটা ভুলও তো ভুল। ও আচ্ছা ও এই ভুলটা করেছে বলে তুমি এখন এত এইসব কথা বলছো, তুমি যদি এই ভুলটা করতো তখন কি হতো? আমি বলছি যে কিছু কিছু ছবির ক্ষেত্রে এটাই হয়ে থাকে যে এরকম বিভিন্ন কনভারসেশন তৈরি হয়। সো ডিফ্রিজের ক্ষেত্রে সেটা হলে আমার আপত্তির কিছু নেই। আবারও বলছি, অর্জুন কখনোই কোনো মত চাপিয়ে দেয়নি। অর্জুনের বিভিন্ন ছবিতে আমি দেখেছি ও একটু স্টিরিও টাইপিংয়ের বিরুদ্ধে, যেরকম আমি না ছবিটার নামটা খালি বলে ফেলি, এর বোধহয় শ্রীমতী বা কোনো একটা ছবিতে ছিল, যেখানে যে মহিলা চরিত্র মূল সে বলে যে আমি তো হাউসওয়াইফই হতে চেয়েছি, আমার স্বপ্নই ছিল যে আমি একটা দারুণ করে সংসার করব, এতে অসুবিধা কোথায়? তুমি দেখবে আমরা অন্যটা ভাবি যে হতেই পারে, সেটাও হতে পারে যে তার একটা কেরিয়ার থাকবে, সে বাইরে গিয়ে কাজ করবে, সেটাও হতে পারে। কিন্তু একজন মহিলা যদি এটাও চান যে আমি, তার কি চাওয়াতে কোনো ভুল নেই। হ্যাঁ, তো অর্জুন এরকম অদ্ভুত অদ্ভুত মানে খুব চেনা জায়গা থেকে অন্য কিছু ঘটনা বলে। এখানে আমার মনে হয় ও একটু ওপেন এন্ডেডই রেখেছে এবং চরিত্রগুলোকে তোমরা তোমাদের মতো করে জাজ করতে আচ্ছা, পারো। এই যে ছবি বড় পর্দায় যেটা মানুষ দেখতে চান, কোথাও গিয়ে বাস্তব, কোথাও গিয়ে পরাবাস্তব, সবটারই তো মেলবন্ধন থাকে। পুরোটাই ভীষণ বাস্তবকে ফুটিয়ে তোলা হচ্ছে তা নয়। না, এটা ডকুমেন্টারি নয় না, একেবারে না। তুমি যে কথাটা বললে যে এই যে ট্রেলারের একটা ডায়লগ, আমি জানি এটা নিয়ে মতান্তর তৈরি হবে, এটা নিয়ে প্রচুর মানুষ নানা রকম ভাবে নিজেদের মতো করে যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন। আমি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের কথা বলছি না, ব্যক্তি আবির চট্টোপাধ্যায়, তিনি জীবনে কোনটা বিশ্বাস করেন, যে একটা ভুল ক্ষমা করে দেওয়া যায়, নাকি একটা ভুল হলেও সেটা ক্ষমা করবো কেন? দেখো আমার খুব সহজ একটা উত্তর আছে, এটা সময়ের উপর নির্ভর করে, আমি সেই উত্তরটা দিচ্ছি না। আমি একটা অন্য পার্সপেক্টিভের কথা বলি। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 0 আর 1-এর মধ্যে যে তফাৎটা, ইটস মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান 1 আর 2-এর মধ্যে যে তফাৎ বা 1 আর 10-এর মধ্যে যে তফাৎ। আচ্ছা, আমি খুব একটু ঘুরিয়ে বললাম, বাট আমার মনে হয় যারা বোঝার তারা বুঝবে। ভুল ঠিক এগুলো বিচার করা সবসময় যে আমরাই সঠিক লোক তা নয়, এবং ভুল ঠিক আমার এই ধারণাটাও বড্ড আপেক্ষিক। আপেক্ষিক সময়ের উপর তো ডেফিনেটলি নির্ভর করে। মানে আমি তোমাকে বলছি, আজ থেকে 10 বছর আগে আমার সিনেমা দেখা বা সিনেমা করা এবং তাতে দর্শকদের রিয়াকশন নিয়ে যে মতামত ছিল, এখন সেটা নিয়ে এখন অন্যরকম হয়ে গেছে। আজ থেকে 5 বছর পর আরেকটু অন্যরকম হবে। বয়স, অভিজ্ঞতা, এগুলো বিভিন্নভাবে আমাদের শেখায়। আর জীবনের শেখার বোধহয় ওই একটাই জিনিস যেটা শেষ হয় না, আমরা বিভিন্নভাবে উপলব্ধি হয় নতুন নতুন অনেক কিছু। এই যে তুমি বলছো এই যে ক্ষমা করার ব্যাপারটা, আমি শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না, হয়তো অন্য ক্ষেত্রেও আমাদের অনেক সময় মনে হয় যে এটা আমি আর এই লোকটার সঙ্গে কোনোদিন কথাই বলবো না, কি করে এটা করলো। 5-6 বছর পরে গিয়ে মনে হয় যায় তখন আমরা দুজনেই হয়তো ছোট ছিলাম, দুজনেই ম্যাচিউর ছিলাম। এরকম ঘটেছে? হয়েছে, একদম হয়নি বলবো না, না আমি শুধু প্রেমের সম্পর্কে বলছি না, ডেফিনেটলি এমনি মানে বন্ধুত্বের সম্পর্কে এরকম হয়েছে আমার। হ্যাঁ হয়েছে, মানুষের সম্পর্কে এরকম হয়েছে। হ্যাঁ হয়েছে, আমার বন্ধুত্বের ক্ষেত্রেই হয়েছে। মানে একটা সময় আমাদের মনে হচ্ছে কি করে এটা হলো, এখন মনে হয় আরে ঠিক আছে, তখন হয়তো আমরাও ম্যাচিউর ছিলাম, অতটা বুঝিনি, হয়ে গেছে, বলে ফেলেছি কিছু কথা, চলো এখন ব্যাপারটা মিটিয়ে নিয়ে, এরকম হয়েছে। আচ্ছা, এই যে ধরো ছবিতে একটা সম্পর্কে টানাপোড়েন, তুমি কথাটা বললি যে এরকম যে ছবি আগে হয়নি তা না, আবার এই ছবিতে যেগুলো হচ্ছে কিছু তো নতুন রয়েছে। এই ছবিতে এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে, আমি জানি অভিনেতার তো তার নিজের শৈলী রয়েছে, কিন্তু কোথাও গিয়ে কি হ্যাঁ আমি বাস্তব জীবনে এরকম একটা সিচুয়েশনে গেছি বা কোনো একটা রিলেটেবল কিছু সেটা মাথায় নিয়ে, সেটা কি এই অভিনয়ের সত্তাটার মধ্যে হেল্পফুল হয়? যে ধরো ব্যক্তি জীবনে এরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি গেছি, সুতরাং আমি খুব ভালো করে হেল্পফুল হয়। জীবনের অভিজ্ঞতা থেকেই আমরা পর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলি। আমার ক্ষেত্রে যেরকম অভিজ্ঞতা, আমার ক্ষেত্রে যেরকম অবজারভেশন খুব ইম্পর্টেন্ট একটা টুল। আমি চেষ্টা করি অবজার্ভ করতে, বিভিন্ন পরিস্থিতিতে কোন মানুষ কীভাবে রিয়্যাক্ট করেছে সেগুলো অনেক সময় যে খুব মন দিয়ে দেখি, আবার অনেক সময় কি হয় সেটা হয়তো অবচেতনে কোথাও দাগ কাটলো, পরবর্তীকালে খুঁড়ে বার করতে হয়। স্বর্ণাভর ক্ষেত্রে যেটা হয়েছিল, স্বর্ণাভর সঙ্গে আমার চারিত্রিক খুব একটা মিল নেই। রাদার যে একটা সিচুয়েশনে বা একটা কোনো ঘটনায় বা একটা কোনো কথায় স্বর্ণাভ যেভাবে রিয়্যাক্ট করে, আমি সহজতভাবে সেভাবে রিয়্যাক্ট করি না। তো আমাকে সেটা সেইভাবে ভাবতে হচ্ছে। এক্স্যাক্টলি সেই কারণেই প্রাথমিকভাবে আমি অর্জুনকে না করে দিয়েছিলাম ছবিটা। ডেটেরও ইস্যু ছিল যে আমি এখন করতে পারবো না,
এবং আমার গল্পটা নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, অবজারভেশনস আছে, পরে করব বা অন্য কোনো গল্প করব। পরবর্তীকালে অর্জুন যখন আবার আমার কাছে আসে, দুটো জিনিস হয়েছিল। এক তো যে কেন বারবার আমাকে বলছে, তাহলে ও ডেফিনিট করে আমাকেই চাইছে। সো আমাকে সেইটা আই হ্যাভ টু বি ভেরি, কি বলবো, আমার মানে উইথ রেসপেক্ট আমার সেটা জাজ করা উচিত, এবং কেন চাইছে আমি একটু দেখি খতিয়ে। তো তারপরে আমার যখন ওর সঙ্গে আমি প্রচুর আলোচনা করলাম, প্রচুর এটা কেন ওটা কেন ওটা কেন বলছে, এটা আমি বুঝতে পারলাম যে আমি যেভাবে ভাবছি সেভাবে ভাবলে হবে না, আমার দৃষ্টিভঙ্গিটা আমায় বদলাতে হবে। স্বর্ণাভর ক্ষেত্রে যেটুকু বলতে পারি, স্বর্ণাভকে আমি মূলত একটা রাতের ঘটনা তো, আর সেই রাতে বিভিন্ন পুরনো ঘটনার রেফারেন্সেস আসতে থাকে। পুরনো স্বর্ণাভ খুবই প্রাণবন্ত একটা প্রাণোচ্ছল মানুষ, অত্যন্ত ক্যারিসমেটিক একজন প্রফেসর, যার প্রচুর ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রী ফ্যান ফলোয়িং আছে, এবং যে কোনো জমায়েতে বা যে কোনো জায়গায় মানুষ ওকে ভালোবাসে, এবং মানুষ মানে ও না থাকলে ঠিক জমছে না, এরকম একটা ব্যাপার। সেই মানুষটাকে আমরা যখন বর্তমানে দেখছি, ভীষণ বটলড আপ ইমোশনস আছে স্বর্ণাভর মধ্যে। স্বর্ণাভর নিজেও জানে না কোন ঘটনাটাও কী হয়েছিল, এবং ও নিজেকেও কোয়েশ্চেন করতে থাকে। কখনো কখনো ও নিজে আয়নার সামনে দাঁড়াতে ওর লজ্জা লাগে বা ভয় লাগে, বাট ও জানে যে আমাকে ফেস করতে হবে, জীবনে আমি পালিয়ে যেতে পারবো না। এই যে অদ্ভুত দোলাচলটা, এইটা আমার কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না, সেটা আমাকে অন্যভাবে স্কেচ করতে হয়েছে ক্যারেক্টারটা। আবার ধরো, ইজ এ ভেরি ডিউটিফুল ফাদার, কারণ ওরা কো পেরেন্টিং করছে, বাট স্বর্ণাভ জানে যে কো পেরেন্টিং অ্যান্ড পেরেন্টিং ইজ ডিফারেন্ট। যত যাই হোক, সারাক্ষণ তো আমি আমার সন্তানের সঙ্গে থাকতে পাচ্ছি না, এবং এটা শুধু আমার দায়িত্ব নয়, এটা তো আমার ভালোবাসা থেকেও আমি করছি। তো আমি ওইভাবে ভেঙে ভেঙে, এবং ডেফিনেটলি থ্যাঙ্কস টু অর্জুন। আমার মনে পড়লো তোমারই একটা কথা, তোমার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে আমি বোধহয় মানে এই চলতি বছর না, তার আগের বছরের পডকাস্ট, যে আমি পডকাস্ট শুনেছো তুমি, আমি সময় দিতে পারিনি ফ্যামিলিকে। না, সময় আমার মনে হয় যে আরেকটু দিতে পারলে ভালো হতো। এবং আমি বলেছিলাম যে কিছু ফ্যামিলি গ্যাদারিংয়ে আমি অতটা থাকতে পারি না আমি, সেটা আমার কাজের জন্য হয়, অনেক সময় অনেক মানুষ তখনও যদি এসে তারা ছবি রোবেন, তখন আমার মনে হয় যে আমার জন্য বাকি ফ্যামিলির লোকে তাদের হয়তো একটু অস্বস্তি হচ্ছে, সেইটা আমি বলেছিলাম। সো হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, তুমি যেটা বললে স্বর্ণাভর ক্ষেত্রে সবসময় আমি রেফারেন্স পয়েন্ট পাইনি, সেটা আমায় মানে আমি বলবো যে অভিনেতা হিসেবে ওয়েলকাম চ্যালেঞ্জ ছিল, যে সবসময়, হ্যাঁ সবসময় যে আমার হোমওয়ার্ক করা থাকবে তা তো নয়, আমাকে একদম অন্যভাবে ভাবতে হয়েছে স্বর্ণাভর। এবং সেটা খুব ইন্টারেস্টিংলি যেটা হলো, আমি দেখলাম যে যেহেতু ডিফরিজ তো বিভিন্ন ফেস্টিভ্যালসে গেছে, এই ন্যাশনাল অ্যাওয়ার্ডের আগে যেরকম ইন্ডিয়ান প্যানোরামায় ছিল, ব্যাঙ্গালোরে গেছে, দিল্লিতে গেছে হ্যাবিটাটে, সেখানে কিছু খুব সিনিয়র সাংবাদিক তারা দেখেছেন, কিছু সিনিয়র ক্রিটিক তারা দেখেছেন, তারা যেরকম রিভিউও করেছেন। কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, বা তারা ফোন নাম্বার নিয়ে আমাকে লিখেওছেন ব্যক্তিগতভাবে। তারা অনেকেই বলেছেন যে আমি এই চরিত্রটা করছি, তারা একটু অবাক হয়েছেন। হ্যাঁ, কারণ তুমি যদি গোয়েন্দা চরিত্র বাদ দাও, আমি যদি নেগেটিভ চরিত্র একদম না করি, তাহলে কিন্তু মূলত আমার যে চরিত্রগুলো আমি করি, দে আর মরালি ভেরি আপরাইট। স্বর্ণাভ সেটা নয়, মরালি হি ইজ ফ্লড। সো সেটাও ইটস আ ওয়েলকাম চ্যালেঞ্জ। আচ্ছা, তবে এই চরিত্রগুলোর থেকেও তুমি যে শুধু চরিত্রটা ওই যে কদিন তোমার শুট হচ্ছে, কিংবা বড় পর্দাতেও যখন মানুষ দেখছে, এই ছবিগুলো তো থেকে যাবে, সেই চরিত্রগুলো থেকে যায়, ভালো চাই তো থেকে যাক, অফকোর্স থাকবে, সেগুলো থেকে যাবে। তার থেকে তো কিছু নিয়ে ফেরা হয়, তুমি সেই চরিত্রের পর আরো একটা ছবিতে অন্য আরেকটা চরিত্র অভিনয় করবে, কিন্তু এই স্বর্ণাভ চরিত্র থেকে আবির চট্টোপাধ্যায় কি টেক অ্যাওয়ে, কি নিয়েছে আবির চট্টোপাধ্যায়, বা উল্টোটাও বলতে পারো যে কি নেবে না কোনোদিন স্বর্ণাভ থেকে আবির চট্টোপাধ্যায়? কি নেব না সেটা বলতে পারি, যে ওই যেটা বললাম, স্বর্ণাভ অ্যাকচুয়ালি হয়তো এখনো নিজেও জানে না কতগুলো প্রশ্নের উত্তর। আচ্ছা। এবং কোথাও আমার মনে হয়েছে, হতে পারে আমি ভুল, বা হতে পারে সেটা আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্যারেক্টার, যে একটা স্টেজের পরে স্বর্ণাভ আর একটু ভাবনাটা ছেড়েও দেয়, কারণ ও জানে যে উত্তরটা নেই ওর কাছে। সেটা আমি নেব না। আমি যদি এরকম কিছু ঘটনা ঘটে, বা যে কোনো ক্ষেত্রে আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করবো উত্তরটা খুঁজে বার করার। আর কি টেক অ্যাওয়ে, হ্যাঁ, স্বর্ণাভ একটা কথাও বলে যে ওই টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এক একটা সময় এক এক রকম অনুভূতি হয়, দ্যাটস এ টেক অ্যাওয়ে, যে সময় আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু বুঝতেও সাহায্য করে। হ্যাঁ, আমাদেরও তাই মনে হয় যে সময়কে সময় দেওয়াটাও বোধহয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবারে অন আ লাইটার নোট, ডিপ ফ্রিজ যে সিনেমার নাম, এমনি বলেছো ওই যে অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল, তার মধ্যে এত গম্ভীর আলোচনা হয়ে গেল। ডিপ ফ্রিজ যে ছবির নাম, আবির চট্টোপাধ্যায় জানে তার বাড়ির ডিপ ফ্রিজে কি থাকে? হ্যাঁ, জানি। কি থাকে? দেখো, বাড়ির যে জিনিসগুলো পরবর্তী দিনে বা এতে রান্না বান্না হবে, সেগুলো আছে। সবার বাড়িতে যেটা থাকে সেরকম ধরে নিয়ে বললাম, যেরকম মাছ তো থাকেই, যদি যেটা বললাম, যেটা পরবর্তীকালে রান্না হবে, কিছু জিনিস জেনারেলাইজ করে বলে যাচ্ছে, না তুমি আসলে জানো কি? না, জানি সেটুকু জানি।
এবং ওখানে আমি হাতও দিই না, কারণ ওটা তো আমার ডিপার্টমেন্টও নয়। খুলে দেখো ডিপ ফ্রিজটা, না সেটা হ্যাঁ, দেখো, কারণ ডিপ ফ্রিজে তো ডার্ক চকলেট থাকে, আইস প্যাক থাকে, কাজে আমার তো মাঝে তোমার মাঝে খুলতে হয়। ইন্টারেস্টের জিনিসটা থাকে আর কি ওখানে, থাকে। সেজন্য ডিপ ফ্রিজ খুলে দেখা হয়। এই যে ডিপ ফ্রিজের মতো একটা ছবিতে স্বর্ণাবর মতো একটা ক্যারেক্টার, কখনো আমরা তোমাকে দেখছি ব্যোমকেশ, কখনো দেখছি ফেলুদা, আবার কখনো আবার ওইটা অন্যরকম। ফেলুদাটা কখন দেখলে বলো তো তুমি? একবার দেখেছো সেটা আবার বারবার? ও মাতে আমি কি দেখিনি, মানে আমি দেখেছি তো। কি হবে এবার সে আমি আলোচনা বলছি করে যে তোমরা। ডিটেকটিভ মেন্টালিটি ওখানকার হ্যাঁ, একটা হ্যাঁ। গোয়েন্দা সুলভ মানসিকতা, আমাদের যেরকম থাকে নোজ ফর নিউজ, তোমার ওখানে আঘ্রাণ শক্তিটা অন্য কিছুতে কাজ করে। এই যে চরিত্রটা আর এই স্বর্ণাবর চরিত্রটা আকাশ পাতাল পার্থক্য। এই ধরনের চরিত্র তুমি করো, ধরো যেই চরিত্রটা করতে তোমার হেভি মজা লেগেছে, দারুণ লেগেছে, স্বর্ণাবও হতে পারে, ব্যোমকেশ হতে পারে, ফেলুদাও হতে পারে, সেই চরিত্রগুলো মানে আমি একটা যদি বলি স্পেসিফিক্যালি যে সেই চরিত্রটা করতে তোমার খুব ভালো লেগেছে, যদি আবার হয় তুমি আবার করবে এমন কোনো চরিত্র, এবং কেন? দেখো এইটা তো আমার পক্ষে উত্তর দেওয়াটা সোজা, কারণ আমার বিভিন্ন চরিত্রের তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, মানে সেটা আমাকে এরকম অনেকগুলো চরিত্র আমি করেছি, এটা আবারও করতে ফ্র্যাঞ্চাইজি হয়েছে। ভ্যালু আছে বলেই তুমি সেটা করছো এটা নয়। আমি বরং অন্য একটা উত্তর দিই, যে চরিত্রটা আমায় এখন যদি করতে বলা হয়, আমারই অভিনীত চরিত্র, কিন্তু আমি এখন একবার নয় 10 বার ভাববো, এবং আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে আমি এখন কিভাবে চরিত্রটাকে ইন্টারপ্রেট করব। সেটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অভিরূপের চরিত্রটা এখন যদি আমার কাছে আসে, তুমি বলতে পারো এখন আমার বয়স বেড়েছে, এখন আমার ম্যাচুরিটি বেড়েছে, আমার অভিজ্ঞতা বেড়েছে, তো আমার পক্ষে কাজটা সহজ হওয়ার কথা, বাট আমার মনে হয় না কাজটা সহজ। কেন? এটা ইটস অ্যান অ্যাক্টার্স রিয়েলাইজেশন, বলেছিলেন না দ্য অ্যাক্টর নোজ। হ্যাঁ, সত্যি সেটা করতে এখন তুমি ভাববে? ভাববো মানে আমি জানি না আমি কিভাবে ইন্টারপ্রেট করবো, সো দ্যাটস ওয়ান ক্যারেক্টার আই ডোন্ট নো যে এখন আমি করলে কিভাবে করতাম। আচ্ছা, আর ধরো যদি এই এখন তো প্রচুর বায়োপিকের প্রচলন আছে, আই ডোন্ট লাইক বায়োপিক। তুমি করতে চাও না? আমার বায়োপিক ভালো লাগে না। কারো বায়োপিক মানে না বিশেষ না বলছি আমি, বিশেষ করে আমাদের দেশে আমরা মূলত যাদের বায়োপিক বানাই, আমরা না তাদেরকে একটা পেডেস্টালে রাখি, সো সেটা খুব অবজেক্টিভ ছবি হয় না। আমরাও দেখতে খুব একটা অভ্যস্ত বা রেডি নই, মানে আমরা যাদেরকে হিরো ওয়ার্শিপ করেছি তারাও তো এন্ড অফ দ্য ডে মানুষ, কাজেই তাদেরও তো কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা আমরা দেখতে অভ্যস্ত না, আমিই নই। সো আমি সেই জন্য বায়োপিকের খুব একটা ফেভারিট নই। যদি তোমার বায়োপিক কোনোদিনও করতে, আমি এমন কিছু করিনি যার জন্য বায়োপিক করতে। ধরো আজ থেকে 20 বছর পর আমার আবির মনে চট্টোপাধ্যায়ের বায়োপিক হলো, না, হ্যাঁ এমন কিচ্ছু করিনি যার জন্য আমার বায়োপিক হবে। এরকম অনেক ইন্টারেস্টিং মানুষ আছেন, অনেক ইম্পর্টেন্ট কাজ করছেন, এবং অনেক মানুষ আছেন তাদের বায়োপিক হওয়াই ভালো। ধরো এই যে অভিনয়ে আসার আগে তুমি এক ধরনের ক্যারিয়ার, তোমার এক ধরনের ছিল, সেখান থেকে ছোট পর্দা, সেখান থেকে বড় পর্দা, একটা গ্রোথ, একটা অন্যরকম গ্রোথ দেখতে পেয়েছি। আমি এগুলো সমস্ত কিছু সরিয়ে দিলাম, তোমার সেই আগের ক্যারিয়ারটাও আমি সরিয়ে দিলাম। আবির চট্টোপাধ্যায়, মানে মাঝে মাঝে মনে হয় না যে আমরা তো বিভিন্ন ধরনের খেয়ালি পোলাও বানাই, যে আবির চট্টোপাধ্যায়ের জীবনটা অন্য আর কি হতে পারতো? ক্যারিয়ার হতে পারে, সেটা ক্যারিয়ারের দিক থেকেও হতে পারে, আমি স্পেসিফিক্যালি সেটাই বলছি। এটা নিয়ে খুব একটা ভাবিনি, কারণ আমি সবসময় মনে করি যে আমি খুব ফরচুনেট যে আমি যে কাজটা করে জীবিকা নির্বাহ করছি, সংসার চালাচ্ছি, সেই কাজটা করতে আমার ভালো লাগে। কটা মানুষ এই সুযোগটা পায় ঠিক, যে জীবিকা নির্বাহের জন্য আমাদের যে কাজটা করতে সেটা আমার করতেও খুব ভালো লাগে, যেটা খুব খুব বেশি মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। সো আমি সেই জন্য ওইটা নিয়ে খুব একটা ভাবি না, রাদার আই ফিল ভেরি ফরচুনেট যে আই এম ডুইং সামথিং হুইচ আই লাভ টু ডু। কিন্তু অনেকের তো এরকম থাকে না যে আমরা করছি কিন্তু দূর স্যাটিসফ্যাকশন আসছে না, আমার একটা দম বন্ধ করা লাগছে। ইনফ্যাক্ট অনেক অভিনেতা অভিনেত্রীদের কথাও আমরা পড়ি, যে আমরা তাদের লেখা পড়ি, তাদের কথা পড়ি, যে করছি ঠিকই কিন্তু সেই ফিলটা আসছে না। এটা কেন হয় বলে মনে হয়? অনেক রকম আমাদের তো নিজেদের, আমরা কি বলবো, অনেক লক্ষ্য তৈরি করি, বা ধরো আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো, একটা সময় যেরকম আমার মনে হচ্ছিল যে আমি কি তাহলে শুধু গোয়েন্দা চরিত্রই করবো, আমি অন্য চরিত্র করবো না, সেটাই যদি হতো তখন আমারও নিশ্চয়ই একটা ওখানে খারাপ লাগা বা একটা না পাওয়া থাকতো, যে এই কি রে ভাই খালি এই চরিত্র করছি। বা ধরো তুমি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি নিয়েও আমাদের এই যে মাঝে মধ্যে দ্বিধা হচ্ছে, চিন্তা হচ্ছে যে লোকে দেখবে তো, এই যে পরিস্থিতিটা, এটা কেন হবে, এটা তো খুব একটা কাম্য নয়। সেটা নিয়ে যদি আমি এখন খুব বেশি ভাবতে আরম্ভ করি, তখন আমার ওরকম অনুভূতি হতে পারে, ধরুন ভালো লাগছে না। এরকম ভালো না লাগার কারণই বেশি, তার মধ্যে থেকে ভালো লাগার কারণগুলো খুঁজে বার করতে হবে। আচ্ছা, যখন আবির চট্টোপাধ্যায়কে ঘিরে বিতর্ক তৈরি হয়, রিসেন্টলি আমরা দেখেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে, যত কাণ্ড, হ্যাঁ হ্যাঁ, আমি তো 25 ডেজেও গেছি, 50 ডেজেও গেছি। রক্তবীজ দেখেছো? না, আমি ওই দুটো ছবি দেখিনি আমি এখনো, আমি পরে দেখি। আমার এটা বহুদিনের নিয়মই প্রায়, যে ছবি রিলিজের সময় বা আমি পরে কখনো দেখিনি, মানে যখন একদমই অবজেক্টিভলি ছবিটা দেখতে পাবো তখন দেখি। এই যে ছবি রিলিজের আগে বিতর্ক তৈরি হওয়া,
এটা কি তোমার মনে হয় যে দর্শকদের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলে? এটা নিয়ে তোমার বিরূপ প্রভাবের থেকেও বড় একটা নেগেটিভিটি তো ডেফিনেটলি তৈরি হয়, এবং সেটা এখন খুব কাটানো যায় না, এটা এড়ানো যায় না। উচিত তো এড়ানো পারছি না, আমরা সবাই ফেল করছি তাতে, কারণ আমাদের বেসিক প্রবণতাটাই হয়ে গেছে ওই যেটাকে আমরা বলি একটু মুড়ি মশলা হবে, হ্যাঁ একটু ট্রোলিং হবে, একটু গরম গরম আলোচনা হবে, সেইটার প্রতি প্রবণতাটা কেন জানি না বেড়ে গেছে আমাদের সকলের, আমিও তার মধ্যে আছি। আমি শুধু মানে আমি ভীষণ সাধুপুরুষ, আমার এসব হয় না তা নয়। এতে কি হচ্ছে বলতে একটা নেগেটিভ আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত এমন অনেক ইনফরমেশন আছে যেটা সকলে না জানলেও চলতো, সেটাও হ্যাঁ একদম হাটে বাজারে হয়ে যাচ্ছে। একদম দরকার নেই অত কিছু জানার। এবং দেখো একটা যেটা হচ্ছে আমি যে প্রফেশনে আছি সেইটা নিয়ে মানুষের কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক। তো আমরাও জানতে চাই, আমিও জানতে চাইতাম একটা বয়স অবধি। এখন যেহেতু আমি এই প্রফেশনে আছি আমি বুঝি, আমারও ছোটোবেলায় যাদের কাজ আমার দেখতে ভালো লাগতো, আমারও মনে হতো উনি সকালবেলা উঠে কী করেন, আচ্ছা উনি চা খান না কফি খান, আমারও মনে হতো। তো সেটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা যদি ওই নেগেটিভ কোনোটেশনে চলে যায়, মানে ঝগড়াঝাটি বা উত্তপ্ত বাক্য বিনিময়টাই যদি মূল হয়ে যায়, ওটা অতটা প্রয়োজন নেই। এবং কোনোটাই বন্ধ দরজার মধ্যে হচ্ছে না। হ্যাঁ সেইটা একটু আনফর্চুনেট, সেটা খুবই আনফর্চুনেট। এবার কী বলবো, মানে আমরা তো সকলেই এটার পার্ট। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, বাট আলাদা করে ক্যামেরার সামনে বলে আবার সেই নেগেটিভিটিটা আরও বাড়িয়ে দেওয়া। আমার সেই জন্য অনেকে বলেন আমি পলিটিক্যালি কারেক্ট কথা নাকি বলি, আমি একটু পিঠ বাঁচিয়ে চলি, তা নয়। আমার যদি কোনো কিছু অসন্তুষ্ট করে আমাকে, বা আমার যদি কোনো কিছু মনোমতো না হয়, আমি এখনও চেষ্টা করি যে কারণে হচ্ছে বা যার সাথে হচ্ছে তার সঙ্গে কথা বলে। সব কিছু সব ইনফরমেশন বাইরে সবটাই বা ইয়ে আসছে, সেটা দরকার নেই বোধহয়। পলিটিক্যালি কারেক্ট কথা বলাটা ভুল নয়, কিন্তু সেরকম ভাবে অ্যাপলিটিক্যাল বলেও কোনো শব্দ হয় না, হয়ই না। হ্যাঁ সত্যি নেই। আজকের যে বর্তমান টলিউড ইন্ডাস্ট্রি, আবির চট্টোপাধ্যায় একটা নাম, বিভিন্ন অভিনেতা যারা রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, প্রযোজক যারা রয়েছেন, তাদের একটা ওই একটা পলিটিক্যাল ছত্রছায়া রয়েছে, বা যদি বলি যে তাদের একটা সক্রিয় যে ভোট রাজনীতি, তাতে অংশগ্রহণ করার একটা ইচ্ছে রয়েছে, কেউ কেউ আছেন তার মধ্যে। আবির চট্টোপাধ্যায় এই পুরো বিষয়টা কিভাবে দেখে? আমার তো ইচ্ছেটাই নেই। এক তো হচ্ছে যে আমার ওই যে বললাম বিভিন্ন মতামত বা ইত্যাদি, সেটা খোলা গাড়িতে আবির না চট্টোপাধ্যায় আমার একদম না, আমার কোনো ইচ্ছে নেই। আর সত্যি কথা বলছি, আমি নিজেরটাই সামলাতে পারি না, আমি অত লোকের দায়িত্ব কেন নিতে যাবো ভাই? আমার কোনোদিনই সেই ইচ্ছে ছিল না যে মানুষের জন্য কাজ করে বিলিয়ে দেবো নিজেকে, আমার কোনো ইচ্ছেই ছিল না সেরকম। মানুষের জন্যই কাজ করছি, আমি যে কাজটা করছি সেটা তো আমি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারছি। এরকম আবির দা এটা বলো না, না এরকম সিরিয়াসলি অফার আসেনি? না আসেনি, আমার কাছে আসেনি, সত্যি আসেনি। না সত্যি আসেনি, সত্যি বলো, আমার কোনো জোর করা বাধ্যবাধকতা এরকম আসে। কিন্তু দেখো তোমার বন্ধু বান্ধব যেই মহলে তুমি পরিবৃত্ত, চয়েস। আমি তো বলছি আমি এমনিতেই খুবই ফাঁকিবাজ, আমায় যেটুকু না করলে না আমি সেটুকুই করি, বাট যখন করি সেটা মন দিয়ে করি। যে আমি চাই ভাই আমার দায়িত্বটা আমি পালন করি ঠিক করে, আমার নিজের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার যে টিম আছে তাদের প্রতি। এর বাইরে অত দায়িত্বর ভার আমি নিতে পারবো না, থ্যাংক ইউ, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি পারবোই না, আমার ইচ্ছেও নেই, আমি পারবো না, আমার সেই যোগ্যতাও নেই। না আবির চট্টোপাধ্যায় কি এরকম কোনো না, এরকম বোধহয় মানে যেখানে একটা রাজনৈতিক নেতা মন্ত্রীর চরিত্র, এরকম কোনো চরিত্র? হ্যাঁ হ্যাঁ বাবা কানামাছি। ও রাইট, কানামাছি, ঠিক ঠিক। সেটা সেগুলো করলে মনে হয় না যে ওটা তো পরাবাস্তব, বাস্তবে যদি একটু এরকম হতো? আমি তো পরাবাস্তবে সুযোগ পাচ্ছি, কেন আর বাস্তবে আসতে পারি? কি সুন্দর, তার জন্য প্রযোজক আমাকে পেমেন্টও করছে, ওটাই ঠিক আছে ভাই। আমি সত্যি চাই না, আমি এটা অনেক সিরিয়াস নোট বলছি, আমার সেই অভিলাষ বা আমার সেই অ্যাম্বিশনটাই নেই। না আসলে কেন আমি প্রশ্নটা করলাম বলো তো, কারণ 2026 বিধানসভা নির্বাচন, হ্যাঁ জানি, এই নাম ওর নাম এর নাম, এরকম মানুষের মনে মনে মানুষ এটা কিন্তু ভাবতে থাকে। আমি অত দায়িত্ব নিতে পারবো না, সত্যিই পারবো না। যা দায়িত্ব আছে সেটাই ঠিক করে পালন করতে পারি না, মাঝে মধ্যে মনে হয় আমার অত দায়িত্ব, অত লোকের দায়িত্ব বাবারে। শুধু অভিনেতা হিসেবে মানুষের বিনোদনের দায়িত্বটা, শুধু বিনোদন না, অভিনয়ের মাধ্যমে বা বিনোদনের মাধ্যমে যদি এই যেরকম কিছু কনভারসেশন যদি তুলে দিতে পারি, কিছু আলোচনা যদি তুলে দিতে পারি, সেটা একটা এক্সট্রা পাওয়া। আর আমার নিজের অভিজ্ঞতা আমি তোমাকে বলি, এটা সারেগামা পাওয়ার পর আরও বেশি হয়েছে। প্রচুর বয়স্ক মানুষ, তারা আগেও দেখতেন কাজ, এখন তারা অনেকে আছেন, মানে আমি খুব একদম উদাহরণ দিচ্ছি, এসে গালটাল টিপে দেন, এরকমও হয়। আমার তো এখন গাল টেপার বয়স নয়, সেই বয়স আমি অনেকদিন আগে পেরিয়ে গেছি, বাট তারা তাদের স্নেহ থেকে করছেন। এই যে ওই মানুষগুলো যারা হয়তো অনেকটাই বাড়িতে আটকে আছেন, যাদের হয়তো সত্যি আর বিনোদন বা বাইরে বেরিয়ে সিনেমা দেখা বা আড্ডা মারার অপশনগুলো কমে গেছে, তারা উইকেন্ডে আমাকে দেখছেন গানের মাধ্যমে বা ইত্যাদিতে, ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম যখন আমি দেখি বাচ্চারা রিঅ্যাক্ট করছে, আমি এই বলে শুধু বয়স্ক বা বাচ্চা তাদেরই ভালোবাসা পেতে চাই তাই না, সবার ভালোবাসা পেতে চাই, এই ব্যাপারে আমি ভীষণ লোভী, এই ব্যাপারে আমি ভীষণ অ্যাম্বিশিয়াস। বাট ছোটরা যখন এসে বলছে যে, ধরো সোনাদা,
আমি তোমার রিসেন্টলি একটা উদাহরণ দিই, আমার অভিষেক রয় মানে রয় ক্যালকাটা, ও তো আমার প্রচুর স্টাইলিং করে। তো একটা জায়গায় আমি আরও দাঁড়িয়ে কথা বলছিলাম, এই প্রেমিয়ারেই, রক্তবীজের প্রেমিয়ারে আমি আরও, তো একটি বাচ্চা দুটো, তার মা এসে বলছে ও একটা ছবি তুলবে। আমি বলছি এসো এসো এসো, বলে ছবিটা তুলেছি। তো ওরা দুজন না খুব সন্দিগ্ধ হয়ে এরকম করে আমাকে আর রয়কে দেখছে। আমি পরে সঙ্গে সঙ্গেই বুঝেছি, আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি, দুর্গেশগড়ে গুপ্তধনে হি প্লেড দ্য ভিলেন, নকুল দানা। ও ভাবছে সোনাদা এই দুষ্টু লোকটার সাথে ওখানে তলোয়ার দিয়ে মারলো। আমি বললাম বাবা ওটা সিনেমা, ওখানে ওরম হয়, এমনিতেও খুব ভালো, আমার সঙ্গে অনেক কাজ করে। বাট এই যে অভিজ্ঞতাগুলো, এইগুলো আমার কাছে প্রাইসলেস। ইভেন আমি তোমাকে বলি, এইটা গত বছর হয়েছিল, একটি ছেলে এসে সে আমাকে একটা ছবি নিজে এঁকে দিয়েছিল। একদম বাচ্চা ছেলে, কিন্তু খুবই অসুস্থ ছিল, সে এখন একদম সুস্থ হয়ে গেছে। তো সে বলেছিল আমার এখন খুব মন খারাপ, তাই আমি ছবিটা এঁকেছিলাম। রুমেলা, এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। যখন দেখলাম আমার ছবি এঁকেছে, আমার সত্যি এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই। সো আমি বলেছিলাম আমার টিমকে যে যদি ইফ দিস ইজ দ্য রিয়াকশন, আমি প্রতি 6 মাসে সোনাদা করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। এর থেকে বেশি আমি কি চাইবো? ফ্যান্টাস্টিক, সত্যি এর থেকে বড় প্রাপ্তি কিছুই হয় না। আমরা একদম একদম শেষে আমরা একটা র্যাপিড ফায়ারে যাব, কিন্তু তার আগেই মনে হলো যে র্যাপিড ফায়ারটা রাখতেই হবে না তোমাদের? রাখতেই হবে, মজা এখন তাকাচ্ছেন ওইদিকে ক্যামেরা, হ্যাঁ রাখতেই হবে হ্যাঁ। না, আমি তার আগে একটা জিনিস খুব আমার মনে হলো তোমার সাথে কথা বলতে বলতে, এটা একটু জানি। এই যে দেখো, রিসেন্টলি ধর্মেন্দ্র অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে বাড়িও ফিরে গেলেন। ইন বিটুইন এই যে সোশ্যাল মিডিয়ায় মারা গেলেন, আবার উঠে গেল পোস্ট, আবার মারা গেলেন, উঠে গেল পোস্ট, তার রিয়াকশন, এবং ফোনে মানুষ তার রিয়াকশন, যারা তার সঙ্গে কাজ করেছেন সেটা করছেন। এটার প্যারালালি আমি আরো একটা প্রসঙ্গ আনবো। রিসেন্টলি তুমি দেখেছো নিশ্চয়ই, জিতেন্দ্র একটা পড়ে গিয়েছিলেন, এবং তুমি যদি ভিডিওটা খেয়াল করে দেখো, উনি বলছেন, রিকোয়েস্ট করছেন যে প্লিজ এটাকে কেউ ক্যাপচার করো। পড়ে যাওয়ার সময় ফ্ল্যাশেস পড়ছিল, সেটাতেও ওনার হতে পারে, মানে দেখতে পারেন গোপনীয়তাটাকেও ভায়োলেট করা হলো, মানে তিনি চাইছেন এটা না হোক। এখানে তোমার কি মনে হয়? এগুলো দেখলে যেরকম মন খারাপও হয়, রাগও হয়, বাট এটা সমাধান সূত্রটা আমরা জানি না, সত্যি জানি না। এবার দেখো, আমি তোমাকেই বলছি, তোমার ওপরও একটা প্রেশার আছে যে আমাকে এমন একটা খবর বা ব্রেকিং নিউজ করতে হবে যেটা আমার কন্টেম্পোরারি বা কলিগসরা কেউ করেননি, তাহলে আমার এখানেই প্রথম লোকে জানতে পারলো, এই একটা টার্গেট আছে। এক সেকেন্ডলি, যেটা খুব ইম্পর্টেন্ট, ধরো আমরা অনেক সময় তোমাদেরও বলি, এটা একটা কি হেডলাইন দিলি, এটা কি ক্যাপশন লিখলি, বলি তো, বাট সেটা তো কনজিউমড হচ্ছে, লোকে তো সেটা পড়ছে বা লোকে তো সেটা দেখছে। তাহলে দায়িত্বটা তো শুধু তোমাদের নয়, তোমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, বাট যারা পড়ছেন তাদেরও দায়িত্ব আছে। সো এটা আমার মনে হয় অ্যাজ আ হোল, ওই যেটাকে আমরা বলি না, মূল্যবোধ বলো, বিচার বুদ্ধি বলো, সেটা একটা অবক্ষয় হয়েছে। সেটা কি আদৌ সম্ভব এক জায়গায় আনা? কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে, আমাদের প্রত্যেককে একটু 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 করে চেষ্টা করতে হবে, বাট ইটস ভেরি আনফর্চুনেট। আর এটা যত আমার কেন জানি না ধারণা যে যত সময় যাবে তত আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। হ্যাঁ একদমই, কারণ আজ থেকে 5 বছর আগেও এরকম ছিল না, 10 বছর আগেও সিনারিও, এখন অপশনস অনেক বেশি, পোর্টালস বা ইত্যাদি মিডিয়াম অনেক বেশি, বাট সেটা তো কোনো যুক্তি হতে পারে না, মানে অবক্ষয় যুক্তি তো সেটা হতে পারে না। বাট কি মানে, ধরো যদি তোমার ক্ষেত্রে এরকম হয়, তোমার গোপনীয়তা কোনোভাবে লঙ্ঘন হচ্ছে, তখন তুমি কি ফার্ম একটা চেষ্টা করব, আমি চেষ্টা করতে পারি, মানে হয় অনুরোধ করে, বা যদি তাকে চিনি তাকে রেগেও বলতে পারি যে এটা কি করলি, বাট তারপরে তো আমার হাতে নেই, মানে কন্ট্রোল আমি কি করব একেবারে। মানে আমাদের ক্যামেরার ওপারে যারা দেখছেন, দায়িত্বটা আমাদের অনেক ক্ষেত্রেই অনেকটা বেশি, কিন্তু উল্টো দিকেও যারা রয়েছেন, দায়িত্বটা বোধহয় ভাগাভাগি করে নিলে, এই যে তুমি বলছো, আরো 4 গালাগাল আমি খাবো, কেউ এমন আমার মনে হয় না। কমেন্ট বক্স কিংবা আমাদের নিউজ 18 বাংলা যারা ফলো করবেন, দেখা যাক এই ইন্টারভিউয়ের পর তাদের কি রিঅ্যাকশন হয়। এবার চটজলদি চলে যাই র্যাপিড ফায়ার, যেটা একদম পছন্দ করি। ঠিক আছে, এই র্যাপিড ফায়ারে যাব। র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, কমফোর্ট ফুড? মুড়ি, চানাচুর, বাদাম। আর এমনি যদি তুমি একটু ফুল কোর্স টাইপের বলো, তাহলে অফকোর্স গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি। শুটিং সেটে মাস্ট হ্যাভ কফি। ওকে, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি। নিজের কোন দুর্বলতা নিয়ে সবচেয়ে বেশি তুমি কনসিয়াস? এটা কি ক্যামেরার সামনে বলা উচিত বলো তো? দুর্বলতাটা কি বের বলে দেওয়া উচিত? এটাই দুর্বলতা না বলাটা, ঠিক আছে। যাই হোক, ভক্তদের, তোমার ফ্যানদের কোন আচরণ তোমাকে ভীষণ ইরিটেট করে, কিংবা এটা বলতে পারি উত্তরে আমি দিতে পারি। দেখো, যখন লোকে সেলফি তুলতে আসে, আমি সেটাকে ভালোবাসার একটা প্রতীক হিসেবেই ধরি। এবার মুশকিল হচ্ছে যে সেলফিটা তোলার সময়, দেখো ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরা লাইটটা তো আমি একটু বেটার বুঝি, তো আমরা অনেক সময় বলি যে আপনি একটু এগিয়ে যান, আপনি
এখানে দাঁড়ান বা ক্যামেরাটা আমার টিমের কাউকে দিন তুলে, তো ওনারা খুব রেগে যান, কারণ ওনারা ভাবেন ওরা দূরত্ব বজায় রাখছি, একটু সরে যান এরকম। আমি মানে উচ্চতার কারণে, এটা একটু দাম্ভিকভাবে বলছি, উচ্চতার কারণে ফ্রেমটাই তো হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি যে ফ্রেম হচ্ছে, আমি সেই জন্য বলি। তো এইটা একটু মাঝে মধ্যে তার মানে এটা ক্ল্যারিফাইড হয়ে গেল, পরের বার থেকে যাদের সেলফি তুলতে শুনবে গেলে না। আবিরদা এরকম শুনবে না, বলবে। শুনবে না। অনেক সময় আমি বলি যে আপনারা যদি 2-3 জন একসঙ্গে থাকেন তাহলে তুলে নিন। এবার মজাটা হচ্ছে তারা চান আলাদা, আবার আবার অনেক সময় এবার আমারও দোষ হয়, চোখ বন্ধ হয়ে গেছে, দাদা তোমার চোখ বন্ধ হয়ে গেছে, আবার এখন এটা কি শুটিং সেটা কি এনজি, আবার রিটেক হবে একটু করে, বাট ঠিক আছে, বাট অল দিস মানে এই দেখো এই ভালোবাসাগুলোর জন্যই কাজ করা, দিস আর ফাইন। আচ্ছা, অফ স্ক্রিন আবির চট্টোপাধ্যায় কতটা ডিটেকটিভ মাইন্ডেড? অবজারভেশন তো ডেফিনেটলি আছে, আর অনুসন্ধিত সুমন আছে, বাট তার সঙ্গে সঙ্গে দেখো সত্যজিৎ রায় বলে গেছেন জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিস অ্যাট টাইমস। লাস্ট কোয়েশ্চেন, এত জনপ্রিয়তা, তার একটা চাপ রয়েছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, পার্সোনাল লাইফ ব্যালেন্স দুটোই করতে হয়। এই যে তুমি বলেছো যে যতটা সময় দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, বাবা মা আছেন, স্ত্রী আছেন, মেয়ে আছেন, এই ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্সটা কোথাও গিয়ে কি ঘেটে যায় নাকি না আবির চট্টোপাধ্যায় সেই জায়গাটা একদম ফার্মলি দাঁড়িয়ে যে না আমি এটা করতে পারি এবং এটা আমার থেকে বেটার কেউ করতে পারে, এবং কোনো আমার lesson ধারণা থাকে এই বলে ব্যাপারে শেষ? তুমিও তোমার বন্ধুরা একমত হবে যে আমার ওয়ার্ক লাইফেই খামতি থেকে যাচ্ছে, আমি বেশি বিটিএস দিতে পারছি না, বেশি ইন্টারভিউ দিতে পারছি না, সিনেমা বা ইত্যাদি ছাড়া আর কোনো বিষয়ে মন্তব্য করছি না, কোথায় থাকে আবিদা ফোনই ধরে না, মেসেজের রিপ্লাই করে না, তো আমার এটাই বেশি দেখছি ক্ষতিগ্রস্ত, বাট আই ডোন্ট মাইন্ড। তাই জন্যই রিসেন্ট পাস্টের যে যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি বা বলেছি অন্যদের সঙ্গে রিয়াকশন নিয়েছি, সেগুলোতে যেহেতু আবিরদার কোনো রিয়াকশন পাইনি, তাই আমাদের এই কোনো দোষ নেই, আড্ডাটা, সব দোষ আবিদার, বলো। তাই আমাদের এই আড্ডাটা ডিপ ফ্রিজ থেকে শুরু হয়েছে, এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটাকে আমরা সত্যি ফ্রিজ আপ করে রাখতে চাই ফর আওয়ার বেটারমেন্ট অনলি। থ্যাংক ইউ সো মাচ আবিরদা। ডিপ ফ্রিজ 21 তারিখ 21শে নভেম্বর রিলিজ করছি। একটু বলে দাও আমাদের দর্শক। হ্যাঁ, 21শে নভেম্বর রিলিজ করছি ডিপ ফ্রিজ। আপনারা যদি মনে হয় আপনাদের এই ছবিটা দেখতে চান তাহলে অবশ্যই ছবিটা দেখুন, এবং বিভিন্ন রকম মত তৈরি হবে যেটা আমাদের আলোচনাতে উঠে এলো। তো আপনাদের, আমার মনে হয় গোটা ডিপ ফ্রিজ টিম তারা এই সবকটা মতামতই জানতে খুব আগ্রহী। সো আপনারা দেখুন বড় পর্দা এবং জানাবেন। এই প্রথম ডিপ ফ্রিজ খুললে একটা উষ্ণতা আপনারা পাবেন, এইটুকু কথা দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।